সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের ছেলে সাদাত মান্নান অভির অস্বাভাবিক সম্পদের তথ্য মিলেছে। কর নথিতে 213 কোটি টাকার সম্পদ দেখালেও আয়ের উৎস দেখাননি সাবেক এই উপজেলা চেয়ারম্যান। যুক্তরাজ্যের বার্কলে ব্যাংকে চাকরি করা সাদাতের আছে লন্ডনের 4 বাড়ি, সুইজারল্যান্ডে একটি ও ঢাকায় একটি। অবশ্য কর পরিহারের দায়ে তাকে লন্ডনের চাকরিও হারাতে হয়েছিল। রুহুল আমিনের অনুসন্ধান। বনানীর এ ব্লকের 6তলা এই ভবনের 7টি ফ্ল্যাট ও 7টি গ্যারেজের মালিক সাদাত মান্নান। আয়কর নথিতে প্রায় 17,000 স্কোয়ার ফিটের এই সম্পদের মূল্য দেখানো হয়েছে মাত্র 6.5 কোটি টাকা, যদিও বাজার মূল্য কয়েক গুণ। একটি ফ্ল্যাটে নিজেই থাকেন সাদাত, বাকিগুলো ভাড়া দেয়া। আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই সাদাতের ফ্ল্যাটে ঝুলছে তালা। এখানে ওনার 7টা ফ্ল্যাট আছে, আর 7টা ফ্ল্যাটের ভিতরে 6টা ফ্ল্যাট ওনার ভাড়া দেওয়া, আর একটা ফ্ল্যাটে উনি নিজে থাকে। এবার বিদেশে সাদাত মান্নানের সম্পদ সম্পর্কে জানা যাক। যুক্তরাজ্যের সারি শহরের কোবহামের ফেয়ার মিলে 2016 সালে একটি বাড়ি কেনেন তিনি। তখন দাম ছিল প্রায় 48 কোটি টাকা। একই শহরের এশিয়ার ড্রাকেস ক্লোজে আরও একটি বাড়ি আছে, তার দাম 20 কোটি টাকা। সাদাত এটি কেনেন 2013 সালে। লন্ডনের ওয়েস্ট ফেরি সার্কাসে 2012 সালে একটি অ্যাপার্টমেন্ট কেনেন তিনি, দাম পড়ে 17 কোটি টাকা। একই শহরের হার্টসমেয়ার রোডেও একটি অ্যাপার্টমেন্ট আছে তার। 2007 সালে সাদাত এটি কেনেন 6.5 কোটি টাকায়। সুইজারল্যান্ডের ভো রাজ্যে সিগনি এফেনেক্সে সাদাত বাড়ি কেনেন 2008 সালে। তখন এটির দাম ছিল 25 কোটি টাকা প্রায়। সুনামগঞ্জে 2 একরের বেশি জমির মালিক সাদাত মান্নান। ঢাকা সহ একাধিক স্থানে আছে আবাসিক প্লটের ভাগ। তার নগদ আছে প্রায় 8 কোটি টাকা। 2023-24 করবর্ষে সাদাত নিট সম্পদ দেখান 139 কোটি টাকা, কিন্তু আয়ের উৎস দেখাননি। আয়কর নথিতে সম্পদ বন্ধক বাবদ 73 কোটি টাকা দায় দেখান সাদাত। এরও বিস্তারিত বিবরণ নেই নথিতে। সাদাত মান্নানের এসব সম্পদে কর ফাঁকি তদন্ত করছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর গোয়েন্দা সংস্থা সিআইসি। বিশেষজ্ঞরা বলছেন, সম্পদ বিনিয়োগ ও ঋণের উৎস দেখানো না হলে তা আয় হয়ে যায়। যে সম্পদ তিনি প্রদর্শন করেছেন, যে কোনো ব্যক্তি যার বৈধ আয় দ্বারা আবৃত নয়, প্রথমে ওই পরিমাণ সম্পদ বাংলাদেশি বিডিটিতে যেই পরিমাণ মূল্য তিনি প্রদর্শন করেছেন সেটিকে আমরা সাধারণ করযোগ্য আয় হিসেবে গ্রহণ করব এবং বাংলাদেশের প্রচলিত আয়কর হার অনুযায়ী তার উপর আমরা বাংলাদেশের আয়কর অথরিটি কর ধার্য করবেন। এটা হলো প্রাথমিক। তারপরে যদি মনে করেন অথরিটি যে এখানে গোপন করেছেন তিনি আয়, তাহলে তার উপর জরিমানাও আরোপ করতে পারেন। 1980 সালে জন্ম নেয়া এই মন্ত্রীপুত্র লেখাপড়া করেন লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে। তারপর লন্ডনের বার্কলে ব্যাংকে প্রায় 20 বছর চাকরি করেন। 2 বছর আগে দেশে ফিরে এমপি পদে নমিনেশন না পেলেও সুনামগঞ্জের শান্তিগঞ্জের উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে জয় পান তিনি। কর ফাঁকির অভিযোগ সম্পর্কে বক্তব্য জানতে সাদাতের মুঠোফোনে যোগাযোগ করেও সাড়া মেলেনি। এই অর্থনীতিবিদ বলছেন, প্রভাবশালীদের কর ফাঁকির বিচার দ্রুত ও স্বচ্ছভাবে করা দরকার। যারা দুর্নীতি করেছেন বা দুর্নীতির অভিযোগ আছে, তারা যদি দুর্নীতি করে থাকেন তাহলে তাদের বিপুল সম্পদের মালিক আছেন। তারা সামাজিকভাবে রাজনৈতিকভাবে শক্তিশালী মানুষ ছিলেন। সুতরাং তাদের ব্যাপারে যখন আপনি বিচার করবেন তখন এইটাকে আটঘাট বেঁচে করতে হবে, যেন এটা স্বাভাবিকভাবে প্রলম্বিত বিচারিক প্রক্রিয়ার ভিতরে এটা তারা বের হতে না পারেন। বার্কলে ব্যাংকে চাকরির সময় আইনের ফাঁক ফোকর বের করে কোম্পানির মুনাফা বাড়ানোর অভিযোগে চাকরিও যায় তার। পরে যোগ দেন অন্য একটি কোম্পানিতে। এ নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে ব্লুমবার্গ। রুহুল আমিন, 71, ঢাকা।